প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজাহানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ঢাকায় একের পর এক ছিনতাই চলাচলে ভয়, 2025-এর মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল। দ্য ইকোনমিস্টে ডক্টর ইউনূস, বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না। দৈনিক সমকাল, জাতিসংঘকে এখনও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার, অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘন। দ্য ইকোনমিস্টকে ডক্টর ইউনূস, বাংলাদেশে ইসলামী চরমপন্থা মাথাচাড়া দেবে না। সরকারি অস্ত্র ঢেলে লোটাস কামালের নিরর্থ স্টেশন। দৈনিক যুগান্তর, স্বতন্ত্র পলিসি ইউনিট গঠনের সুপারিশ, দ্রুত জাতীয় নির্বাচন চায় সমমনা দলগুলো, বিএনপির সঙ্গে বৈঠক। জুলাই আগস্ট অভ্যুত্থান, শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ। কালের কণ্ঠের শিরোনাম, গ্যাসের আকাল শিল্পে বিপর্যয়, অর্থনীতিতে 5 বড় চ্যালেঞ্জ, কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। দৈনিক ইত্তেফাক, ইসির পরিকল্পনায় ডিসেম্বর 2025, মামলা নিতে অসহযোগিতার অভিযোগ, জড়িতদের বিচার দাবিতে ক্যাম্পাসে অবস্থান, গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত। বাংলাদেশ প্রতিদিন, ফের আন্দোলনে নামছে বিএনপি, দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দাবি, চলছে নির্বাচন প্রস্তুতি। মঞ্চ প্রস্তুত আরেকটি 1-11-র। মানব জমিন, দুদকের টার্গেট 1000, পুরনো পেশায় ফিরে যাবেন ডক্টর ইউনূস, মেট্রো রেলে টিকিট সংকট ভোগান্তি। দৈনিক সংগ্রাম, ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের টার্গেটে হাজারো মসজিদ। সময়ের আলো, কোথায় নেই চাঁদাবাজি, বিএনপির চোখ 25-এ। দৈনিক দিনকাল, ওষুধের দাম লাগাম ছাড়া দেখার কেউ নেই, গণ অভ্যুত্থানে শহীদ আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ। দৈনিক ইনকিলাব, বন উদ্ধারে উদ্যোগ নেই, বাংলাদেশে চরমপন্থা আসবে না, দ্য ইকোনমিস্টকে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। খবরের কাগজ, 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তাগাদা, বায়ু দূষণের জন্য দায়ী উদাসীনতা। দেশ রূপান্তর, সুবিধাভোগী প্রশাসন চায় আরও, ট্রানজিটের খেসারত 470 কোটি টাকা। আজকের পত্রিকা, মনোনয়ন বাণিজ্য বন্ধের পথ পাচ্ছে না কমিশন। দৈনিক জনকণ্ঠ, বাহিনীর পোশাকে অপরাধ, চাইলেই কেনা যায় র্যাব পুলিশের পোশাক ও সরঞ্জাম, আগামী নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব, দ্য ইকোনমিস্টকে ডক্টর ইউনূস। আপনি শিরোনাম শুনলেন, আমরা আলোচনা করব শিরোনামগুলো নিয়ে, কিন্তু তার আগে একটি পত্রিকার কথা বলতে চাই। আমার দেশ, বিগত সরকার এই পত্রিকাটি বন্ধ করে দিয়েছিল। আজকে পত্রিকাটি বেরিয়েছে, এর প্রথম শিরোনাম, দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা, এবং জুলাই বিপ্লবের পতাকা নিয়ে আমার দেশের পুনঃপ্রকাশ। সম্পাদকের একটি লেখা, 7 সমর্থকদের পেছনে ছিল আওয়ামীপন্থীরা, ইতিহাসে তোমরা অমলিন, 24-এর গণঅভ্যুত্থান নিয়ে একটি রিপোর্ট। স্বাগত জানাই। জি, নিঃসন্দেহে একটি নতুন কাগজ মানে পুরনো কাগজই নতুন কাগজে এলো, নতুন হিসেবে আমরা কাউন্ট করব, কারণ যেহেতু বিগত সরকার এটা বন্ধ করে দিয়েছিল। এটা অত্যন্ত মানে খারাপ একটি দৃষ্টান্ত। একটি কাগজকে কোনো সরকার মানে এভাবে বন্ধ করতে পারে, এটা আমরা কখনোই মানে কল্পনা করিনি। হ্যাঁ, গণতান্ত্রিক সমাজে অবশ্যই মানে বিরোধিতা, পক্ষে বিপক্ষের মত প্রকাশ সমস্ত কিছুই চলবে, কিন্তু তার জন্য কোনো কাগজকে এভাবে দুমড়ে মুচড়ে মানে বন্ধ করে দেবে, এটা সমর্থনযোগ্য নয়। আবার এখন নতুন একটি দেশ, নতুন একটি কল্পনা, নতুন একটি প্রেক্ষিতে এসে আমার দেশ প্রকাশিত হতে যাচ্ছে, মানে আজকেই প্রথম একটি সংখ্যা বেরোলো। তো আমরা স্বাগত জানাই এই নতুন প্রকাশকে, এবং এই কাগজে যেন সত্যিকার অর্থেই গণতান্ত্রিক সরকারের বা গণতান্ত্রিক পরিবেশ, মানে জনগণের যে বিষয় আশয়গুলো আছে সেগুলো তারা ধরতে পারে। এই কারণে বলছি যে একটি কাগজের মৌলিক মানে দৃষ্টিভঙ্গি হলো
তার দেশের মানুষ এবং গণতন্ত্রকে কায়েম করা। সরকারের যে দৃষ্টিভঙ্গি আছে তাদেরকে সমালোচনায় এনে তাকে রেকটিফাই করার যে সুযোগ থাকে, এই জন্যেই সংবাদপত্রকে বলা হয় চতুর্থ স্তম্ভ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় এই কারণেই যে সে সরকারকে দেখিয়ে দেবে কোথায় কোথায় তার ত্রুটি। এখন সেই ত্রুটি দেখাতে গিয়ে যদি সরকারে মানে অযৌক্তিকভাবে সরকারের বিরোধিতা করা হয়, সেটাও কিন্তু গ্রহণযোগ্য আজ্ঞাবহ হলেও তো হবে না। হ্যাঁ, সেগুলো বুঝতে হবে কাগজকে। এই জন্যই কাগজওয়ালারা যারা পত্রিকা সম্পাদনা করেন, আমি দীর্ঘকাল ধরেই সংবাদপত্রের সঙ্গে আছি, আপনি জানেন আমার 45 থেকে প্রায় 46 বছর হয়ে গেল। তো আমরা দেখেছি কাগজ সবসময় একটি ব্যালান্সকে তৈরি করে, যাতে সরকারের ভুল ত্রুটিগুলো করে আমাদের যারা গণতান্ত্রিক আন্দোলনের রাজনৈতিক তাদেরও যে ভুল ত্রুটি নাই তা নয়, তারাও সরকারে ছিল। আমরা নিশ্চয়ই এই ত্রুটিগুলোকে ধরিয়ে দেওয়া, এই আলোচনাগুলো নিশ্চয়ই করব। আজকে যেহেতু পত্রপত্রিকার শিরোনাম নিয়ে কথা বলবার এই অনুষ্ঠান, একটু পত্রপত্রিকায় কী কী শিরোনাম আছে তাকে নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথম আলো এবং জনকণ্ঠ প্রায় একই রকমের রিপোর্ট ছেপেছে। প্রথম আলোর শিরোনাম হলো ঢাকায় একের পর এক ছিনতাই, চলাচলে ভয়। জনকণ্ঠ শিরোনাম করেছে বাহিনীর পোশাকে অপরাধ, চাইলেই কেনা যায় র্যাব পুলিশের পোশাক ও সরঞ্জাম। এই যে গত কয়েকদিনে যে ছিনতাই বা রাহাজানি হচ্ছে এবং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা 3 দিনের তালিকা দিয়ে, মানে 3 দিনের নোটিশ দিয়েছেন, বলেছেন যে 3 দিনের মধ্যেই যারা ছিনতাইকারী, যারা মানে বিশেষ করে চাঁদা তোলে, চাঁদাবাজ, তাদের তালিকা করা হবে এবং তাদেরকে ধরা হবে। হ্যাঁ, পুলিশের এই ঘোষণা অত্যন্ত মানে জরুরি ছিল অনেক আগে থেকেই। তবে আমরা তো জানি যে পরিবর্তিত পরিস্থিতির কারণে পুলিশের যে নাজুক অবস্থা আমরা সেটা জানি। আমাদের কি বলে আইজিপি উনি ক্ষমা চেয়েছেন বিগত সরকারের সময়ে পুলিশ বাহিনী যে অন্যায়গুলো সায় দিয়েছে, অন্যায়গুলো করেছে, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে, সেই জন্য মাপ চেয়েছেন তিনি, এবং ভবিষ্যতে যাতে না হয় সেই ওয়াদাও তিনি করেছেন। কিন্তু শাসন করতে গেলে, শাসনের পক্ষে থাকতে গেলে যা করতে হয়, তো আপনি যাকে চাঁদাবাজ বলছেন সে হয়তো চাঁদাবাজি নাও করতে পারে, আবার আপনি ছিনতাই করছেন, ছিনতাইবাজিদের ধরতে হবে, এইটাই হলো সুনিশ্চিত। সবাই জানে যে ছিনতাইকারী হলো সমাজ বিরোধী শক্তি, মিসক্রিয়েন্ট, এরা জনগণের সম্পদ মানে লুটপাট করে নিয়ে যায়। চাঁদাবাজি কি যারা করে তারা কি, তারাও এই একই শ্রেণীর, একটা হয়তো নতুন নামে হয়তো আমরা তাদেরকে চিনি। চাঁদাবাজরাও কিন্তু বেসিক্যালি লুটপাটকারীদেরই অংশ। আপনি যদি মনে করেন যে যারা চাঁদা নিচ্ছে দলের নামে, গোষ্ঠীর নামে, হ্যাঁ, কোনো নাম কি বলে ক্লাবের নামে, শক্তির নামে, হ্যাঁ, তো এগুলোকে প্রশ্রয় দেওয়া খুবই অন্যায়। এবং একই সঙ্গে পুলিশ যেমন ওই চাঁদাবাজদের বা ওই সংগঠনগুলোকে, ওই সংগঠনের মালিক কর্তৃপক্ষ বা যারা আছেন, সেটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানই হোক, যে প্রতিষ্ঠানই হোক, চাঁদা নিতে পারবে না। প্রথমত চাঁদা যদি তারা নেয় তাহলে অবশ্যই রিসিট দিতে হবে এবং সেটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। কেন চাঁদাটি নিলাম, হ্যাঁ, কেন নিলাম, এবং বছর শেষে তারা যেন সরকারের কাছে সেই জবাবদিহিতা করে। কিভাবে? যেটা আপনার আমরা এই চাঁদা পেয়েছি, এই চাঁদা আমি এই খাতে আমরা ব্যবহার করেছি, এই উন্নয়নের খাতে ব্যবহার করেছি, উন্নয়ন অর্থেই যে তাদের যে মানে কার্যক্রম এবং কর্মধারা, সেই ক্ষেত্রে যা যা করেছেন সেগুলো দিতে হবে, ইন ডিটেলস দিতে হবে, এবং সেটা আয়কর বিভাগকে জানাতে হবে। এছাড়া ওই চাঁদার কোনো গ্রহণযোগ্যতা হবে না। ওই চাঁদার বিরুদ্ধে যদি ওই রকম হয় তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে, সেটা রাজনৈতিক দলই হোক, সেটা সামাজিক প্রতিষ্ঠানই হোক। আরেকটি খবর নিশ্চয়ই আপনার শিরোনাম যখন আমি পড়লাম তখন খেয়াল করেছেন আপনি, মামলা নিতে অসহযোগিতার অভিযোগ, জড়িতদের বিচার দাবিতে ক্যাম্পাসে অবস্থান। কার অবস্থান সেটা আপনি নিশ্চয়ই বুঝলেন। কয়েকদিন আগে যে ছাত্রটি মারা গেল বুয়েটের, এবং যারা বেপরোয়া হুন্ডা চালিয়ে তাকে মারল, একই সাথে পাশাপাশি আরেকটি রিপোর্ট ছাপা হয়েছে। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সড়ক দুর্ঘটনায় সংশ্লিষ্ট সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচার হয় না। বাপ্পি শাহরিয়ারের কথা নিশ্চয়ই আপনার মনে আছে, সেই দুর্দান্ত ছড়াকার, তার মৃত্যুরও কিন্তু সেই বিচার হয় নাই। হ্যাঁ, এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য। আপনি সাগর রুনির কথা তো আপনি মানে কতবার যে পেছাচ্ছে, এবং আমরা কতবার যে তার জন্য বলছি
বাপ্পির কথা আপনি বললেন, মনে করেন ভালো করেছেন, কারণ বহু আগেকার ঘটনা, ছেলেটা অসাধারণ ভালো ছড়া লিখত। তো সাগর রুনির বিচারটা এরকম একটা আলোচিত আর কি জাতীয় মানে সংকটের বিষয়। সাংবাদিকদের জীবনে এমন করুণ অবস্থা, মানে তারা যে সংবাদপত্রে কাজ করবে বা কোনো সত্য উদ্ঘাটন করবে সেটাকে থামিয়ে দেওয়া হয়েছিল ওই ঘটনার ভিতর দিয়ে। তো ছিনতাই হচ্ছে, এটা তো সামাজিক ক্রাইম। এই ক্রিমিনালদের যদি পুলিশ না ধরতে পারে তাহলে সেটা পুলিশের দোষ, এটা বলতে হবে। আবার এটাও বলতে হবে যে পুলিশের আধিক্য কম, এটা আমরা জানি। তাদের ভিতরে এক ধরনের ট্রমা কাজ করে এই জন্য অপরাধ ট্রমা, অপরাধ করেছে সেটা ট্রমা। সবাই যে সেটার সঙ্গে জড়িত ছিল তা না, কিন্তু সাংগঠনিকভাবে সংগঠনের পক্ষের থেকে মানুষের মনে পুলিশ সম্পর্কে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি জন্ম নিয়েছে সেটাকে কাটিয়ে উঠতে হলে অনেক সময়ের দরকার। তাদের ভিতরে উদ্দীপনা সৃষ্টি করতে হবে, ভালো কাজের জন্য তাদেরকে অবশ্যই বলতে হবে যে হ্যাঁ তারা ভালো কাজ করেছে, এবং সেই দৃষ্টান্ত তাদেরকে সৃষ্টি করতে হবে। সেটা আইজিপি সাহেব অবশ্যই মানে সেই রকম মনোভাবে প্রকাশ করেছেন, আমরা দেখেছি। তারপরে ডিএমপির যিনি কমিশনার তিনিও বলেছেন তালিকা প্রস্তুত হচ্ছে এবং তালিকা অনুযায়ী ধরবেন। আমরা আশা করি যে এই ক্ষেত্রে তারা সফল হন এবং আমাদের এই সমাজকে এই ধরনের মানে মিসক্রেন্ট, সামাজিক মিসক্রেন্ট যারা, তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হোক, সমাজকে বিচার করা হোক, তাদের শাস্তি দেওয়া না, কারাগারে নেওয়া হোক, তারপরে বিচার হোক, তারপরে শাস্তি হোক, তারপরে যা হবার হবে, করতেই হবে। অনেক ধন্যবাদ, এর কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ আপনাকে। নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা হচ্ছে। বিএনপির সঙ্গে সমমনা দলগুলো গতকাল বৈঠক করেছেন। 2025-এর মধ্যে নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল। ইসির পরিকল্পনা রিপোর্ট হয়েছে, আবার ইসির পরিকল্পনা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে। তাহলে কি আশা করা যায় যে 25-এর শেষে, ডিসেম্বর মানে 25 ডিসেম্বর রিপোর্ট হয়েছে যে এই যে ইসির পরিকল্পনায় ডিসেম্বরে 2025 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ইত্তেফাকের শিরোনাম। হ্যাঁ, ইত্তেফাকের শিরোনাম যখন তার এর গুরুত্ব নিশ্চয়ই আছে। আচ্ছা, আমরা তো চাই নির্বাচন, কারণ নির্বাচন হলো আমাদের দেশে গণতান্ত্রিক ধারার প্রথম পদক্ষেপ। উৎসব না শুধু, ধরেন যদি গণতন্ত্র সমাজের কথা ভাবেন বা বিবেচনা করেন, তাহলে গণতন্ত্রের প্রথম পদক্ষেপটার নাম হলো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠুর কথাটা ভুলে যান আপাতত। এখনো তো অসুষ্ঠু নির্বাচন হয়েছে এতকাল, এখন সুষ্ঠু নির্বাচনের দাবি এটা। এবং যারা এখন নির্বাচন করবেন, মানে যারা স্টেক হোল্ডার এবং ইসি, নির্বাচন কমিশন, বোথ পার্টিকে, উভয় পক্ষকেই এটা নিশ্চিত করতে হবে যে আমরা সুস্থ, মানে সুন্দর, সবাই যাতে ভোট দিতে পারে সেই অধিকার মানে কায়েম করার মতো একটি নির্বাচন তারা অনুষ্ঠান করতে পারবেন। সেটা 25শে ডিসেম্বর হলে খুবই ভালো, 26শে জুনের আগে হলে তাও ভালো। কেন ভালো আমি বলছি যে আমাদের রাষ্ট্রে নানা রকম সংকট মানে আছে। হ্যাঁ, আমরা মানে ধরেন অনেক সংকটের ভিতর দিয়েই জীবনকে চালিয়ে আসছি। এখনো তো সংকট থেকে, ট্রমা থেকে, ট্রমার ভিতরে বেরোতে পারিনি। তা আমাদের তো সময় লাগবেই। তারপরে 11টা কমিশন হয়েছে সংস্কারের। এটা বুঝতে হবে যে এই সংস্কারগুলি অত্যন্ত জরুরি। আপনি জরুরি না হলে পারে, ধরেন আপনার জনপ্রশাসন যদি সংস্কার না হয়, তাহলে এই যে আজকে সংস্কার হবে এই কথা শুনে জনপ্রশাসনের সব ক্যাডাররা, 25টি ক্যাডারের লোকেরা এর প্রতিবাদ করছে। কেন ভাই প্রতিবাদ করবেন কেন? আপনাদের কি অধিকার আছে এই প্রতিবাদ করার? সরকার যে ধারাবাহিকতায় আপনাদের প্রশাসন ব্যবস্থাকে সুন্দর, সুষ্ঠু, জনকল্যাণমূলক, জনগণের হিতকরী কাজের জন্য যে সব ধারাগুলো যোগ করবেন, সেগুলো তো অবশ্যই মানে আপনাদেরকে মেনে নিতে হবে। কারণ আপনারা তো চাকরিজীবী, এটা ভুলে গেলে চলবে না। আপনারা জনগণের চাকরিজীবী, জনগণের অর্থে আপনাদের লালন পালন করা হয়। আমি শেষ করি এটা, কারণ এদের ভিতর দিয়েই বেসিক্যালি কিন্তু আমাদের সরকারের ইমেজে বিল্ড আপ হয়। শুধু এই সরকারের কথা বলছি না, সব রাজনৈতিক সরকারের ইমেজে কিন্তু বিল্ড আপ হয় এই সরকারের
হাসিনাকে যে আপনি স্বৈরাচার বলেন, এর মূল শক্তি কিন্তু এই প্রশাসনের এই সব লোকেরাই ছিলেন। সবাই যে ছিলেন তা আমি বলছি না, কিছু কিছু লোক তো ছিলেন, এবং তাদের কিছু না কিছু লোক এখনও আছেন। এবং আমি মনে করি যে এই যে তারা প্রতিবাদ করছেন, এটার পেছনেও ইন্ধন আছে সেই সব লোকেরা যারা গণবিরোধী, যারা জনগণের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছে অথবা তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। এটা হওয়া উচিত নয়। অনেক ধন্যবাদ। দ্য ইকোনমিস্টের সাক্ষাৎকার দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, বলেছেন বাংলাদেশে জঙ্গিবাদ মাথা তারা দেবে না। এটা আশাবাদের কথা। আশাবাদের পরিস্থিতি কি বলে? পরিস্থিতি বলে যে এটা হাফ অ্যান্ড হাফ। হাফ অ্যান্ড হাফ। হাফ অ্যান্ড হাফ বলে যে আমরা তো মানসিকভাবে জঙ্গিদের পক্ষেই। আমি ধরেন আপনার মানে বিরুদ্ধে আমাকে যেতে হবে, আপনি আমার সহজ কথাটা বুঝতে পারলেন না, তখন আমি অন্যরকম পথ ধরি। প্রথমত প্রশাসনের লোকজন, এই আমার সেক্রেটারি আছে, ওইটা বলে দেন, এটা করেন ওটা করেন, না শুনলে পরে মাস্তান লাগান। এই তো আমাদের সমাজে এইটাই হলো বড় জিনিস। মাস্তান লাগাবে, মাস্তান হয়ে উঠে, মাস্তান তৈরি করি আমরা। আমাদের মানসিকতায় এই মাস্তানি যে দৃষ্টিভঙ্গি, আমাদের যে ভিতরে যে সাংস্কৃতিক যে সম্ভাবনাগুলো ছিল, সেগুলোকে কিন্তু নস্যাৎ করে দেওয়া হয়েছে। এখনই কি তৈরি করছি মাস্তান? মাস্তান করছি মানে কি, এটা একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে হয়। আচ্ছা, হ্যাঁ, ক্ষমতা ধরেন, সম্পদ আহরণ বলেন, সমস্ত কিছু এক ধরনের মাস্তানি। আমি আরেকটা ক্ষমতার জন্য একটা উদাহরণ দিই। এই যে লোটাস কামাল। জি, আপনি যেহেতু লোটাস কামালের প্রসঙ্গ তুললেন, প্রসঙ্গক্রমে আমি ওই আলোচনাটা করবার জন্য বসে আছি। আমি এই আলোচনা করবার আগে শিরোনামটা দিতে চাই, একটি স্টেশনের আত্মকথা। দৈনিক সমকালে এই ছবিটি যদি ক্যামেরায় দেখানো যায়, আপনি দেখবেন একটি সুদৃশ্য স্টেশন, এবং এখানে যেটা বলা হচ্ছে, সরকারি অর্থ ঢেলে লোটাস কামালের নিরর্থ স্টেশন। ওনার বাড়ির পাশে এই স্টেশনটি উনি করেছেন, এবং যেটা বলা হচ্ছে 1 বছরেও এই স্টেশনে কোনো ট্রেন থামেনি। এখন সবচেয়ে মজার ব্যাপার, এই স্টেশনে এখন ধান শুকানো হচ্ছে। তাহলে রাষ্ট্রের এই যে অর্থ অপচয় ঘটলো, এর দায়টা কে নেবে? অবশ্যই লোটাস কামালের বিরুদ্ধে এর মানে যাবে, দায় যাবে লোটাস কামালের উপরেই। আমি আরেকটা মানে তথ্য আপনাকে দিই, যে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে একটি স্টেশন আছে। একটা না, দুটো না, 3টে স্টেশন আছে রেল যাওয়ার এখানে। ওই 335 কোটি টাকার ব্যয়ে এই রেল লাইনটা তৈরি করা হয়েছে, স্টেশন করা হয়েছে। কারণ কি? কারণ হলো যে ওখানে মালামাল যাবে, মালামাল আসবে, এটা করবে ওটা করবে, এইসব ভানাই দিয়ে করা হয়েছে। কিন্তু আজও পর্যন্ত একটি ট্রেনও জানে, একটি ইয়ে খালি যায়, বছরে একবার রং করার জন্য যায়, এটা করে। এই স্টেশনের অনেক যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, এই রিপোর্টে বলা হচ্ছে। ওইখানেও তাই একই। তো এই যে মানে জনপ্রতিনিধিদের দ্বারা এই যে অপচয়, আমি মনে করি যে পরবর্তী গভর্নমেন্ট, সরকারি বা কে বলে রাজনৈতিক গভর্নমেন্ট আসবেন, তারা যেন এইটা কল্পনা না করেন যে তার গ্রামের পাশে দিয়ে অথবা তার গ্রাম দিয়ে অথবা তার বাড়ির ঘাট দিয়ে কোনো রেল স্টেশন বা বাস স্টেশন, মানে আমার ইচ্ছে অনুযায়ী ইচ্ছে পূরণ হবে না। জনগণের, বৃহত্তর জনগণের স্বার্থকে দেখতে হবে। বৃহত্তর জনগণের স্বার্থ যদি আপনি না দেখেন, তাহলে আপনি জনপ্রতিনিধি না, সোজা হিসাব। আপনি ভোটে নির্বাচিত হয়ে আসেন বা না আসেন, ওটা কোনো বড় বিষয় নয়। আপনি যদি জনগণের স্বার্থে কাজ না করেন, যদিও এগুলো সবই জনগণের নামে করা হয়েছে, তাই না, নামে করবেন না। দয়া করে জনগণের বৃহত্তর স্বার্থকে আপনি আগে দেখবেন, এবং সেজন্যই আপনাকে নির্বাচিত করা হয়েছে। সেজন্যই আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাই, যাতে অ্যাকাউন্টেবিলিটি থাকে, যে হ্যাঁ আমি এটা করেছি, এটার গ্রহণযোগ্যতা আছে। এটা আপনি করেছেন, গ্রহণযোগ্যতা নাই, তার মানে আপনি জনপ্রতিনিধিত্ব আপনার নাই। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, দেশের এমন অনেক জায়গা আছে যেখানে রেল লাইন, রেল স্টেশনের এত দুরবস্থা, প্রতিনিয়তই ট্রেন যাচ্ছে, কিন্তু ওই দুরবস্থার মধ্যেই যাচ্ছে, অথচ একাধিক রেল স্টেশন পড়ে আছে, সেখানে রেলগাড়ি থামে না। তাহলে কেন এই ধরনের রেল স্টেশন তৈরি করা হলো, কার স্বার্থে?
আমাদের প্রিয় অতিথি যে কথাটি বললেন, জনবান্ধব, জনগণের কাজে লাগে সেই কাজটি জনপ্রতিনিধিরা করবেন, তা না হলে তারা কেমন জনপ্রতিনিধি? এই প্রশ্নটি রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।